আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ৩৮, লেখিকা সাদিয়া। গল্পটি শুরু করতে যাচ্ছি। গল্পটি শুরু করার আগে সবাইকে জানাচ্ছি আমাদের চ্যানেলটা যারা যারা দেখছেন তারা সবাই প্লিজ এই গল্প সম্পর্কে মন্তব্য রেখে যাবেন শেষে, এবং যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ। নিসা সময় ঘড়ির কাঁটা বোধ হয় ২টার কোঠায়। ফেনী টু ঢাকা ৩ ঘন্টার রাস্তায় ইহাম ২ ঘন্টায় এসে পৌঁছেছে। রজনীর ফাঁকা রাস্তা পেয়ে দিক বেদিক করে ছুটে এসেছে কেবল মায়রাকে দেখার প্রবণতায়। এসেও ডাক্তারের কাছ থেকে শুনেছে বেয়াদব মেয়েটা নাকি তার এখনো চোখ খোলেনি। বিষাদ বিদ্বেষ গোলমেল করে সে এগোয় মায়রার কেবিনের দিকে। ক্যাপ্টেনের স্ত্রী হওয়ার সুবাদে বেশ সুযোগ সুবিধা পাচ্ছে মায়রা এবং কি পুরো পরিবার। হসপিটালের ফাঁকা কেবিনগুলোতে তারা আরাম করেই শুয়েছে। আইসিইউর ভিআইপি কেবিনে এখনও নিস্তেজ হয়ে পড়ে আছে মায়রা। মুখটা শুকিয়ে এইটুকু হয়ে আছে মেয়েটার। ইহাম ধীর গতিতে এগিয়ে যায়। শরীরটা বুঝি তার আর চলে না। ভেতর থেকে ভেঙে গুড়িয়ে যায় মায়রার অবস্থায়। আরও বড্ড বেশি ক্লান্ত লাগে নিজেকে। সে বুঝতে পারে না যাওয়ার আগে বেয়াদব মেয়েটাকে যা বলে গেল সেই কথা অমান্য করেছে বলে কি রাখবে, নাকি মেয়েটা এখনও চুপসে আছে বলে কষ্ট পাবে। কিন্তু বুকের ঠিক বাঁ পাশটায় যে বড্ড বেশি ব্যথা করছে, আগুন লাগার মতো জ্বলছে। নিঃশ্বাসটা যে আটকে আসতে চাইছে তার বেলা। এই সব কিছুর দায় কি ওই মাথামোটা মেয়েটার নয়? উদাস অন্যমনস্ক ভঙ্গিমায় ইহাম পা ফেলে মেপে মেপে এগিয়ে গিয়ে চুপটি করে দাঁড়ায় মায়রার বেডের কাছটায়। নিশ্চলভাবে এক নজরে তাকিয়ে থাকে ওই পাণ্ডুর মুখপানে। হৃদয়টা শূন্য হাহাকারে মেতে ওঠে। অন্তরের ভূদেশে প্রবল ভূমিকম্প হয়। কিছু পল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে আসে। শক্ত বুকের জমিনে ধস নামে। ঠোঁট কাঁপিয়ে কিছু বলতে চায়, তবে গলা দিয়ে বের হয় না সেই আর্তনাদ মেশানো বুলি। আচমকা খানিক ঝুঁকে মায়রাকে ও অবস্থাতেই চেপে ধরে বুকের মাঝে। নীরব মায়রার গলার ভাঁজে মুখ গুজে নিঃশব্দে চোখের জমানো পানিটা ছেড়ে দেয়। সেই কত বছর পর আজ চোখের পানি ফেলল ইহাম। তার কোনো ইয়ত্তা নেই। ইচ্ছে হচ্ছে চিৎকার করে একটু কাঁদুক। এই মেয়েটা এবার তাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে, পোড়াচ্ছে। এই মায়রা, এবার তুমি বেশি করছো না বলো? বেয়াদব মেয়ে, তুমি কি ভেবেছ আমাকে এভাবে কষ্ট দিয়ে তুমি উন্মাদ বানিয়ে ছুটি পাবে? এরকম করে তোমার ছুটি মঞ্জুর করব আমি? মনে হয় তোমার? কখনো না, এ জীবনে সেটা মানব না আমি। অভিমান করেছ, রাগ করেছ, তাই এভাবে ছুটি নেওয়ার পায়তারা জুটিয়েছ না? প্লিজ জান, আমার কাছে উঠে পড়ো। একটু থামে ইহাম। ভেতর ফেপে আসে তার। ওভাবেই মুখ গুজে ফোপায়। অস্ফুটবারে বলে, আবার বেয়াদব নারী উঠ। আমার বেয়াদব নারী উঠ। প্লিজ লক্ষ্মী জান, আমার উঠ তুই। আমি আর নিতে পারছি না, সহ্য করতে পারছি না। আমার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার বেয়াদব জান, প্লিজ উঠে শান্ত কর আমায়। আমার ভেতরের আগুন নেভা। একটা বার তাকা আমার দিকে। একটু কথা বলে আমার উথাল মনটাকে খানিক স্বস্তি দে। এই মুহূর্তে আমার বড্ড স্বস্তির প্রয়োজন। মায়রা, প্লিজ সোনা, আমার তাকা এদিকে। এভাবে চুপ থাকিস না আমার বেয়াদব জান। ইহাম ফুপিয়ে ওঠে। কিছু সময় ওভাবে মায়রার সাথে চাপকে থাকে। আলতো করে এভাবে মায়রার সাথে লেপ্টে থাকে। আলতো করে মেয়েটাকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। হৃদয়ের স্পন্দন তখন বেগতিক হারে ওঠানামা করছে। তবুও মেয়েটার গলার মাঝে
মুখ ডুবিয়ে আপন মনে ফুপায় ইহাম। তার চোখের ওই অশ্রু কেউ দেখছে না, যার জন্য বাদ ছাড়া অশ্রুর ধারা বইছে, সে নিজেও এই মুহূর্তে স্তব্ধ। ওই তীক্ষ্ণ চোখগুলি পানির আগমনে আরও কেমন লাল হয়ে উঠল। সারাক্ষণ বেয়াদব বেয়াদব করা মেয়েটার জন্য যে সে এই রকম করে উন্মাদ হবে আদৌ ভেবেছিল কখনো? আচমকা মনে হলো অক্সিজেন মাস্কের ভেতর থেকে অস্ফুট কোনো আওয়াজ। থমকালো কয়েক সেকেন্ডের জন্য, দুই ভুরুর মাঝে রেখা আঁকলো হলো, দুই ভুরুর মাঝে রেখা অঙ্কন হলো। চকিতে ইহাম সোজা হয়ে দাঁড়ালো। মায়রার চোখ পিটপিট করতে দেখে আনন্দে পুলকিত হলো তার চিত্ত। চোখ ভর্তি পানি নিয়ে স্মিত হলো ঠোঁটের কোণ। সেভাবেই মায়রার দিকে নজর রেখে চেঁচিয়ে উঠে ডক্টর বলে। পরপর কয়েকটা চিৎকার করে সে, যখন দেখতে পেল মায়রা সত্যি সত্যি চোখ পিটপিট করছে, এখনই তাকিয়ে যাবে, অমনি ঘাড় বাঁকিয়ে নিজের চোখের পানিটুক আড়াল করলো। হাতের উল্টো পিঠে শক্তি প্রয়োগের মাধ্যমে চোখের পানিটুক মুছে নিজেকে ধাতস্থ করলো খানিক। ততক্ষণে মায়রা আধো আধো করে চোখ খুলল। ভার চোখের পাতাগুলি বেশ ঝাপসা লাগলো। আস্তে আস্তে চোখের দৃষ্টি স্পষ্ট হতেই ভেসে আসলো ইহামের মুখখানা। বিড়বিড় করে বলল, ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী। মায়রার নিষ্প্রভ চাউনি আর বিড়বিড় করে বলা উচ্চারণ ইহামের মনে এক রাস শুভ্র প্রশান্তির ঝাপটা বয়ে গেল। হৃদয় আঙিনায় সহস্র শান্তি আর তৃপ্তির ঢেউ খেলে গেল। ঠোঁটের কোণগুলি খানিক সম্প্রসারিত হলো ইহামের। মায়রা আধো পলক ফেলে দেখলো ইহামের স্মিত মুখায়ব। আবারও বিড়বিড় করলো, কঠিন পাষাণ মানব। ইহাম কিছু বলল না, তবে মনে যে অশান্তির তাণ্ডব শুরু হয়েছিল তার শিথিল হলো। ততক্ষণে ডক্টরও এসে হাজির, সেই সাথে জাগ্রত তুহিনও। ডক্টর কিছুক্ষণ মায়রাকে ভালো করে দেখতে লাগলো। ইহাম শক্ত চোয়ালে হাত দুই দূরে দাঁড়িয়ে, তুহিনও চিন্তিত মুখে তাকিয়ে আছে বোনের খবরের আশায়। মায়রা অভিমান আর কিঞ্চিত মনস্তাপ নিয়ে তাকিয়েছিল ইহামের দিকে। মানুষটার গম্ভীর চাহনি তার দিকেই নিবদ্ধ। মনে মনে কিছু ভেবে মুখ ফিরিয়ে নেয় সে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে উপরের শুভ্র দেয়ালে ঝুলন্ত চলন্ত ফ্যানের দিকে। ডক্টর বেশ কিছুক্ষণ সব দেখে ইহামকে জানালো, ক্যাপ্টেন, আশা করছি শি ইজ ফাইন, তবুও কাল কিছু চেক আপ করাতে হবে। বাট ওনার হ্যান্ডের অবস্থা কিন্তু শোচনীয়। টোটালি বেড রেস্টে থাকতে হবে অ্যান্ড ঠিকভাবে ওষুধ নেওয়ার সাথে সাথে নিয়মিত করে পুষ্টিকর খাবার খেতে হবে। এমনিতেই কিন্তু অনেকটা ব্লাড লস হয়েছে। ইহাম খুব বেশি কিছু বলে উত্তর দিল না। গম্ভীর মুখে মায়রার দিকে তাকিয়ে শুধু জবাব দিল বলে। মায়রা তৎক্ষণাৎ থমথমে মুখে আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল। এতে ইহামের কপাল ঈষৎ সরু হয়। মেয়েটার হাবভাব বোঝার চেষ্টা করে। অজ্ঞান থেকে ফিরে কি আবার নতুন দমে মাথা মোটা হলো নাকি? তুহিন এগিয়ে গেল বোনের কাছে, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই মেয়েটা ব্যাকুল ক্লিষ্ট চোখে তাকায় ভাইয়ের পানে। মুহূর্তে চোখগুলি চিকচিক করে ওঠে তার। শুষ্ক ঠোঁটগুলি নাড়িয়ে অস্ফুটন স্বরে ডাকে, ভাইয়া। তুহিনের বুক কেঁপে ওঠে। চোখে পানি আসতে চাইলেও বোনের সামনে একটুও সেটা করল না, বরং ম্লান হেসে বলে উঠল, বোকা, কাঁদছিস কেন? কষ্ট হচ্ছে? ডক্টর তো বলল তুই ঠিক হয়ে যাবি, চিন্তা করিস না লক্ষ্মীটা। মায়রা কিছু বলে না, শুধু ঠোঁট কাঁপে তার। তুহিন খানিক নুয়ে বোনের কপালে চুমু দেয়, আবারও একটু মলিন হেসে ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে ইহামের দিকে। মানুষটা তখনও গাম্ভীর্য মুখে দাঁড়িয়ে আছে দেখে তুহিন নিজেই ঘর থেকে বের হয়ে গেল নিঃশব্দে। ধীর বেগে ইহাম এগিয়ে গেল। ইহামের সন্নিকটে উপলব্ধি করে মায়রা মুখ ফিরিয়ে নিল আবারও। নজর অন্যদিকে ঘুরিয়ে ঘন ঘন ঢোক গেলে মেয়েটা। ইহাম গম্ভীর হয়ে কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে মায়রার বেডের খুব কাছে। অনেক পল
অতিবাহিত হওয়ার পরও আর চোখে যখন ইহামের স্থান ত্যাগের কোনো হেলদোল দেখল না, তখন ভেতরের হাসপাস আর সইতে না পেরে মায়েরা শরীর ব্যথায় জর্জরিত, মাথার ভেতর ভীষণ যন্ত্রণা হচ্ছে, কেউ যেন মগজ ছিঁড়ে নিচ্ছে এমন যন্ত্রণা। তবুও অস্বস্তি কিংবা ক্ষোভ নিয়ে নিঃশব্দে প্রতিবাদে সে নড়ে চড়ে ওদিক ফিরতে চাইলে ইহাম ধমকে ওঠে। সমস্যা কি? বেয়াদবের মতো নড়ছ কেন? কি প্রয়োজন আমায় বলো। মায়েরা ক্ষিপ্রে তাকায় ইহামের দিকে, রাগে মুখ আর ধমকানো কথা শুনে নাক ফুলে ওঠে তার অভিমানে। এক নজরে তাকিয়ে থাকে ওই পাষাণ লোকটার পানে। এই লোকটার মনে কি তার জন্য একটুও মায়া দয়া নেই, নাকি সব সময় এভাবে কেন কথা বলে সে? একটু আদুরে করে কিছু বলতে পারে না, নাকি সবটা সময় একটা রুক্ষভাব নিয়ে কথা বলে, যেন তাকে সে গুনাতেই ধরে না। অভিমানে বুক ভার হয় তার, নাক ফুলে, ঠোঁট কাঁপে। কি হলো? সমস্যা কি তোমার? এভাবে থাকতে অসুবিধা হচ্ছে? অন্য পজিশনে শুবে? কেন যেন শেষের কথাটায় মায়রার একটু অস্বস্তি হলো, কিছু ভেবে লজ্জাও পেল ঈষৎ। তবে নিজেকে সামলে শক্ত গলায় জবাব দিল, আমার অসুবিধা তো আপনি চলে যান এখান থেকে, তবেই হবে। কপাল কুঁচকে আসে মায়রার কথায়। ঠিক বুঝতে পারে না মানেটা। সন্দিগ্ধ চোখে তাই তাকিয়ে থাকে মায়রার দিকে। মায়রাও সমান তালে কিছুক্ষণ চেয়ে হাসপাস করে ইতিউতি করে। আরেকবার নড়তেই এবার জোরে ধমকায় ইহাম। সাহসটা বেড়ে গিয়েছে না? কথার কোনো মূল্য নেই, সবসময় বেয়াদবি করে কোনো মজাটা পাও তুমি মায়েরা? আবারও বলছি সীমার মাঝে থাকো। সেকেন্ড কয়েক নির্লিপ্তভাবে তাকিয়ে থেকে মায়েরাও কেমন ফুঁসে ওঠে, পারবো না। কি করবেন আপনি? এত বাধ্য হতে পারবো না আমি। কার বাধ্য হব? আপনার। কি বলতে চাইছো? অনেক কিছু, তবে এখন ইচ্ছাই হচ্ছে না। আপনি যান তাহলেই হবে। মায়েরা বেশি বাড়াবাড়ি করছো। কি হয়েছে বলবে তো? চিবিয়ে বলে ইহাম। তো কি করব আমি? আপনার সব কথা শুনবো? বাধ্য হব এটাই চান? আপনার বাধ্য হব যার আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই, আমাকে অমন বিপদে দেখেও যে বিচলিত না হয়ে শান্তশিষ্টভাবে বসে থাকে, উল্টো আমাকে ওই অবস্থায় বকাবকি করে, সে আমার জন্য কতটা চিন্তা করে তা বোঝাই যায়। আর তার বাধ্য আমি হতে চাই না। কথা শেষে মায়েরা মুখ ফিরিয়ে দৃষ্টি অন্যত্র নেয়। ওর ফুলো গাল দুটির দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকে ইহাম। রাগে চোয়াল শক্ত হয় তার, দাঁতে দাঁত পিষে মায়রার দিকেই তাকিয়ে থাকে। সে ভাবে এই মেয়েটা ঠিক কতটা মাথামোটা গবেট হলে এই ধরনের কথা বলতে পারে। এই মাথামোটা বলটা কি কোনো দিন ঠিক হবে না? সব কথা এই গবেটের সামনে তুলে না ধরলে কি বুঝতে পারে না নাকি কিছু? যে মেয়েটার জন্য আজ সারাদিন উন্মাদ প্রায় ছিল সে, ওই হাদারাম বলে কি না তার জন্য তার মনে কোনো চিন্তাই নেই, যার চোখের চাহনি ঠোঁটের বিড়বিড়ানি শোনার জন্য তার মনে বয়েছে উথাল অশান্তির ঢেউ, সেই মেয়েটাই বলছে তাকে নিয়ে সে ভাবে না। এ কোন গবেটের পাল্লায় পড়ল সে? মায়রার উপর ভীষণ রাগ হয় ইহামের। সর্বোপরি এই রাগ আরও বেশি করে হয় নিজের বাবা মার উপর। কেন এমন মাথামোটা অল্প বয়সের একটা মেয়ে তারা গলায় ঝুলিয়ে দিল? দাঁতে দাঁত পিষে ইহাম তাকিয়ে থাকে মায়রার দিকে। কি এভাবে তাকিয়ে আছেন কেন? খেয়ে ফেলবেন নাকি? খেয়েই ফেলতাম তোমাকে মাথামোটা বেয়াদব, শুধু অসুস্থতার জন্য সেটা পারছি না। শখ কত আমায় খেয়ে ফেলবে? রাক্ষস নাকি? মানুষের হৃদয় পুড়িয়ে খেতে খেতে আজ তো মানুষটাই খেতে চাইছেন। আই সোয়ার পুরো তুমিটাকেই খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে আমার, দাঁত পিষে বলে ওঠে ইহাম। ওই শক্ত চোয়াল তার তীক্ষ্ণ রাগে চাহনিতে থতমত খায় মায়েরা। আমতা আমতা করে পারবেন তো শুধু এসবই করতে?
মারামারি কাটাকাটি মানুষকে চিবিয়ে খাওয়া ছাড়া কি পারেন? মায়া দয়া আছে আপনার ভেতরে? তোমার ভাবনাই কি? আমাকে কি মনে হয়? স্পিক আপ ইডিয়েট। আপনি হলেন একটা পাষাণ, দয়াময় ভালোবাসা কিচ্ছু নেই। আপনি তো আর আমাকে পছন্দ করেন না, মানুষ হিসেবেও মনে করেন না, তাই তো আমায় বেয়াদব বেয়াদব করেন। বেয়াদব হলেও তো মানুষ আমি, নাকি সেটাও ভাবেন না? একটুও মায়া হলো না? ওভাবে দেখে কতটা পাষাণ আপনি। নাকি ভেবেছিলেন বেয়াদবটা উপরে টপকে গেলে আপনার খুব ভালোই হবে, আরেকটা বিয়ে করতে পারবেন। নতুন জাস্ট শ্যাট আপ দিস ননসেন্স। হিস হিস করে বলেই এক পা বাড়িয়ে দেয় বেডের দিকে, দাঁতে দাঁত চেপে আবারও বলে, মুখের ভাষা সংযত করো ইডিয়েট, নয়তো চাপকে তোমার মুখ ভেঙে ফেলবো আমি। মায়েরারও রাগ হয়, দাঁত কাটে সে, তবে কিছু বলে না। ভয় পেয়েছে বোঝাই যায়, পাবে না। লাল লাল চোখ দুটি নিয়ে কেমন হিংস্রভাবে তাকিয়ে আছে। চল শক্ত ভাবি যেন বুঝিয়ে দেয় তা। ভেতরটা ভার হয়ে আসে তার। মানুষটা কতটা নির্দয়, এই অবস্থাতেও তার সাথে কিভাবে কথা বলছে, একটুও সহানুভূতি পর্যন্ত নেই। মায়া তো দূরের কথা, তুমি আসলে একটা মাথামোটা গবেট। শুধু এমনি তোমাকে বলদ বলি না, তোমার মাথায় দামি জৈব সার গোবরটা পর্যন্ত নেই। গবেট কোথাকার। এই কারণেই বয়সের অতিরিক্ত ছোট কাউকে বিয়ে করতে নেই। গুলিয়ে খাওয়ালেও তারা নাদানি থাকে। কচি শিশু মাথা খাটিয়ে তোমার মতো হাদারামরা কিছুই বুঝতে পারে না। চিবিয়ে কোনো রকম কথাটা শেষ করে ইহাম হনহন করে চলে যায় ক্যাবিন ছেড়ে। রাগের শরীর জ্বলে তার। মায়েরার অবুঝপনায় বিরক্ত সে। ভেতরে যতটা বেপরোয়া ভাব ছিল মেয়েটার জন্য, তার সম্পূর্ণটা রাগে পরিণত হতে একটুও সময় লাগলো না ওর। বারবার মুখ ফিরিয়ে নেওয়া আর ওই কথায় ইচ্ছা হয় মেয়েটার গালে চড়াতে চড়াতে সব কিছু বোঝাতে। যেতে যেতে হঠাৎ ইব্রাহিমের সাথে দেখা হয়ে যায় তার। থমথমে রাগী মুখটা নিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার আগে সাহস নিয়ে ইব্রাহিম প্রশ্ন করে, ক্যাপ্টেন মিশন? পা থামিয়ে দাঁড়ায় ইহাম, দাঁত পিষে জ্বলন্ত চোখে তাকায় ইব্রাহিমের পানে। ওই আগুন চোখ দেখে খানিক অপ্রস্তুত হয় ইব্রাহিম, কিন্তু পরিচিত ওই চোখের ভাষা বুঝতে দেরি হয় না। শীতল কণ্ঠে রহে সহে ইহাম জবাব দিল, মিশন কমপ্লিট হয়নি, আরও 2 দিন লাগবে। ইব্রাহিম সূক্ষ্ম চোখে কপাল কুঁচকে তাকায় ইহামের পানে। দেখতে বিধ্বস্ত এলোমেলো লাগে, তবে চোখের চাহনি স্থির ও শীতল দেখায় এবার। ইব্রাহিম তাকিয়েই থাকে ওই গম্ভীর মুখের দিকে। 2 চোখের ভাষা বোঝার চেষ্টা করে সে। তখনই ইহাম আবারও ঠান্ডা আওয়াজ তোলে, গট ইট। এতেই যা বোঝার বুঝে নেয় ইব্রাহিম। মুহূর্তে শরীর ঠান্ডা হয়ে আসে তার। কি করতে চাইছে কি ক্যাপ্টেন? ওনার মতো মানুষের কাজ অসম্পূর্ণ থাকবে সেটা যেন মানতে পারছে না সে। তবে আন্দাজে বেশ বুঝে নিয়েছে পরিস্থিতি ঘটনাটার সম্পর্কে। তবে মানুষটা চাইছে কি করতে? কোন ভয়ঙ্কর খেলায় ডুবিয়েছে নিজেকে একটা মেয়ের জন্য। ক্যাপ্টেন যে চক্র সাজাচ্ছে সেই চক্রের শেষ পরিণতি কি তিনি জানেন না? ফলাফল স্বরূপ যে তিনি চাকরি হারাতে পারেন সেটা জেনেও কি এই খেলায় পা ডুবিয়েছেন? নাকি তিনি? তার যতটুক জানা, ক্যাপ্টেন নিজের ক্যারিয়ার খুব শখে গড়ে তুলেছে, তবে নিজের স্ত্রীকে কেন্দ্র করে কোনো বিধ্বংসী খেলায় মেতে গিয়েছেন। ইব্রাহিম ভাবনার মাঝে গমগম পায়ে হেঁটে চলে যায় ইহাম। ফুপিয়ে কেঁদে ওঠে মায়েরা। ওই মানুষটাকে বড্ড পছন্দ করে সে, খুব করে মনে গেঁথে গিয়েছে। তাই তো লোকটার ওই রূঢ় আচরণ হৃদয় সয় না। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কিভাবে শক্ত শক্ত কথা বলল, এখনো ধমকে ধমকে সেই কঠিন ব্যবহারই। তার ভেতরটা যে জ্বলে
জলে ওসবে তা কি লোকটা বুঝতে পারে না, অতটুক বোঝার ক্ষমতা নেই ওই দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন লোকটার। ঠোঁট উল্টে কেঁদে ওঠে মায়রা। মাথা ব্যথায় ছিঁড়ে যায়, যন্ত্রণায় ইচ্ছা হয় সব চুল টেনে ছিঁড়ে ফেলুক। তুহিন করিডোরের শেষ মাথায় গিয়ে দাঁড়িয়েছে, হাতে একটা সিগারেট। যদিও নিষেধ আছে এখানে ধূমপানের কথা, তবুও সে ফাঁকা পেয়ে জ্বালিয়েছে কিছুক্ষণ হয়। ভেতরটা কেমন যেন ছটফট করছে তার। শিফুকে দেখার পর থেকে, ওই কণ্ঠ শোনার পর থেকে আরও দিশেহারা লাগছে। বুকের বাঁ পাশের ব্যথাটা এখনও কমছে না। তুহিন ভাইয়া! আচমকা ডাকে চকিতে ফিরে তাকায় তুহিন। শিফুকে শুকনো মুখে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে আসে তুহিনের। লঘু আওয়াজে আওড়ায়, শিফু বলে, আপনি স্মোক করছেন কেন? জবাব দেয় না তুহিন। আবারও উল্টো দিকে ফিরে যায় সে। পেছনে দাঁড়ানো শিফুর উদ্দেশ্যে বলে, এখানে এসেছো কেন? তোমার ভাই এখানে আছে, ভুলে গেছো নাকি? ভাইয়ের বাধ্য বোনটা। শিফু কোনো জবাব দিতে পারে না। তুহিন ভাই যে তাকে ঠেস মেরে কথা বলছে তা সে বুঝতে পারে। মাথা নুইয়ে চুপ করে থাকে সে। পেছনে শিফুর কোনো সারা শব্দ না পেয়ে তুহিন ঘাড় বাঁকিয়ে তাকায়। তখনও ওকে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের অসমাপ্ত সিগারেটটা টোকা দিয়ে ফেলে দেয়। শক্ত গলায় জিজ্ঞেস করে, কেন এসেছো? বারবার আসছো কেন বলো তো? নাকি আরও জ্বালা বাড়িয়ে দিতে আসছো? তুহিন ভাই? এই মেয়ে, একদম না। বলেছি না আমাকে ভাইটাই ডাকবে না। তোমার ভাই এর গুষ্টি কিলাই আমি? নিজের ভাই নেই, যাকে তাকে ভাই ডাকতে যাও কেন শিফুটিফু? তুহিনের মুখ থেকে এই শিফুটিফু ডাকটা মুহূর্ত আনন্দিত করে তুলল শিফুর ভেতর কায়া। নিজেকে শক্ত করে বলল, আমার কারণে আপনি কষ্ট পেয়ে ওভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন, এই জন্য নিজেকে খুব অপরাধী লাগছে আমার। মাথা নিচু করেই শিফু বলে। তার কথা শেষ হওয়ার পর থেকেই বিদ্রুপ করে হেসে ওঠে তুহিন। কিছুক্ষণ হাসতে হাসতেই জবাব দেয়, কিসের অপরাধ? তুমি তো অপরাধ করছো না, শুধু পরিবারের বাধ্য মেয়ের মতো কথা শুনছো। শালা আমি পারছি না মা বাবার কথা শুনে নিজের অনুভূতিগুলিকে ভুলে যেতে। কিন্তু চিন্তা করো না, চেষ্টা তো আমি করবই, শুধু বিদেশ থেকে ফিরতে দাও। তবে এটাও মনে রেখো, তোমাকে আমি ছাড়বো না শিফুটিফু। বিরক্ত করতে যাব না, তবে মাসে তোমায় একবার কল না ধরা সেটাও বরদাস্ত করব না। মাইন্ড ইট? তুহিন এক দফা বিতৃষ্ণা নিয়ে যেতে যেতে দেওয়ালে একটা পাঞ্চ করে বসলো। শিফু তখনও মাথা নুইয়ে টপ টপ করে চোখের পানি ফেলে। হৃদয়টা একদিকে তুহিনের কথায় আনন্দে উচ্ছ্বাসিত হয় তো আরেক দিকে পিছুটানে পুড়ে। হসপিটালের নিচে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে ইহাম। রাগটা এখনো পুরোপুরি শান্ত করতে পারছে না। আবারও আরেকটা সিগারেট পোড়ালো সে। ঠোঁটের ফাঁকে নিয়ে দম নিয়ে টেনে নিল ধোয়া। তখনই কোথা থেকে হন্যে হয়ে ছুটে এলো কেউ একজন। ঝাপসা আলোতে তেমনই দেখা গেল না, আর না ইহাম দেখার প্রয়োজন মনে করলো। আবারও ধোয়া টেনে নেওয়ার সময় কানে এলো, ক্যাপ্টেন তাড়াতাড়ি আসুন, ম্যাম প্রচণ্ড মাথা ব্যথায় চিৎকার করছে, বলছে কানে নাকি কিছুই শুনতে পাচ্ছে না। বিদ্যুৎ গতিতে ইহাম চকিতে তাকায় ইব্রাহিমের দিকে। ওর উদ্বেগ মুখশ্রী দেখে থমকে যায় ইহাম। কপালে ভাঁজ পড়ার সাথে সাথে মুহূর্তে হৃদস্পন্দনটা কেমন ব্যথাতুরভাবে লাফিয়ে ওঠে। জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে থমকে আসা শ্বাস নিয়ে বজ্রবেগে ছোটে চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।